আমি হাসপাতালে ঢুকেই দেখি ভেতরের দিকে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন রউফ আঙ্কেল, অর্থাৎ আমার বোনের হবু শ্বশুর মশাই। উনাকে দেখে আমি কিছুটা আড়ালে লুকিয়ে পড়ি। আমি বললাম, রাজন। রাজন বলল, জি স্যার। আমি বললাম, উনি এখানে কেন এসেছেন জানো কিছু? রাজন বলল, না স্যার, আমি তো আগে খেয়াল করিনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। বলে রাজনকে এখান থেকে পাঠিয়ে দেই আর আমি ভেতরে ঢুকে যাই। আমি আঙ্কেলের পেছন পেছন যাই, গিয়ে দেখি উনি এখানকার বড় ডাক্তারের সাথে কি যেন বলছেন। তারপর এখান থেকে বেরিয়ে গেলেন আর আমি চলে গেলাম রাফসান চৌধুরীর কেবিনের সামনে। দরজার বাইরে থেকে দেখি একজন মাঝবয়সী মহিলা কেবিনের মাঝে বেডের পাশে বসে আছে। আমার জানা মতে রাফসান বাংলাদেশে একা, ওর পরিবার আমেরিকায় থাকে। তাহলে এই মহিলা কে? যেই হোক, পরে জেনে নেব। পেছনে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না। তাই একজন নার্সের হাতে কিছু টাকা দিয়ে বলি ওনাকে যেন কেবিন থেকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে। আর আমি এই ফাঁকে ওর রুমে চলে যাই। কেবিনটায় ঢুকে ভালো করে দেখে নেই বেডে শুয়ে থাকা ছেলেটার দিকে। না, আগে কোনোদিন দেখেছি বলে মনে তো পড়ে না আমার। এই ছেলে দেশে এত বড় ক্রাইম চালাচ্ছে আর আমরা এত বছর কিছু করতে পারছি না? মোটেও না, এর পেছনে অন্য কেউ আছে আমি নিশ্চিত। কিছুক্ষণ পর আমি কেবিন থেকে বেরিয়ে নার্সকে ইশারায় বলে দেই। তারপর উনি ভদ্র মহিলাকে ভেতরে ঢোকার জন্য বলে আর এইদিকে আমি চলে আসি হাসপাতালের বাহিরে। হাসপাতাল থেকে আমি সোজা বাড়িতে চলে আসি। কিছুতেই বুঝতে পারছি না লোকটা হাসপাতালে কেন গেল। বসে বসে ভাবছি, তখন সিনিয়র স্যারের ফোন এলো। আমি বললাম, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো আদিব, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি? স্যার বলল, এই তো ভালো। কাজের কি খবর? আমি বললাম, স্যার কাজ চলছে ভালোই। এভাবেই স্যার আরো কিছু কথা বলে ফোনটা কেটে দিলেন আর আমি বসে বসে ভাবছি কিভাবে কি হতে পারে, হিসেব মেলানোর চেষ্টা করছি। তখন মনে পড়ে রাতুলের দেওয়া চৌধুরী পরিবারের পূর্ব ইতিহাসের কথা। এখানে বলা আছে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রহমান চৌধুরীর একমাত্র মেয়ে ছিল, কোনো পুত্র সন্তান নেই। আর সেই মেয়ে হলেন মিসেস রাবেয়া চৌধুরী, অর্থাৎ রোহানের মা। রোহানের মা মিসেস রাবেয়া চৌধুরী হলেও বাবা রউফ চৌধুরী নন। রহমান চৌধুরী তার একমাত্র মেয়ের বিয়ে দেন বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ান চৌধুরীর সাথে। এইটুকু ভাবনার মাঝখানে ফোন চলে আসে আর তাই ল্যাপটপটা অফ করে বেরিয়ে যাই বাসা থেকে। কাজ শেষ করে বাসায় ফিরি। আয়াসকে ফোন করে জানিয়ে দেই আজ যেন তৈরি থাকে সে। আমি বললাম, আয়াস। আয়াস বলল, ইয়েস স্যার। আমি বললাম, শুনো, তোমাকে একটা কাজ করতে হবে। আয়াসকে হাসপাতালে নজর রাখার উদ্দেশ্যে পাঠিয়ে দেই আর এদিকে আমি বললাম, আঙ্কেল। বাবা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আঙ্কেল আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ ফিরে আসবো। বাবা বলল, বিয়েটার পরে করলে হয় না? আমি বললাম, খুব দরকারি আঙ্কেল। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে। আমি চলে এলাম অগ্নিদের বাসায়। আজ মিশনে এখান থেকেই যাব। দেখতে দেখতে রাত হয়ে আসে। আমি নীরব আর রাতুলকে তৈরি হতে বলে নিজেও তৈরি হয়ে নেই। তবে আজ আমাদের গন্তব্য সেই স্কুল এরিয়া নয়, গন্তব্য হলো নতুন একটি জায়গা, যেখানে আমার সাথে রাফসান চৌধুরীর ঝামেলা হয়েছিল। যেমনটা ভেবেছিলাম তেমনটা না। নীরব বলল, স্যার জায়গা একদম খালি, কেউ নেই। আমি বললাম, বুঝতে পারছি না। রাতুল বলল, স্যার আমরা ঠিক জায়গায় আসছি তো? রাতুলের কথায় আমি ওর দিকে ভ্রু কুচকে তাকাই আর নীরব তাকায় চোখ লাল করে, কারণ রাতুলের কথার মানেটা বুঝতেই পারছেন, ও ওর সিনিয়রকে ভুল ধরছে। রাতুল কিছুটা ভরকে যায় কথাটা বলে। আমি বললাম, এসেছি তো ঠিক জায়গাতেই, ভুল না, তবে কিছু একটা গন্ডগোল আছে। নীরব বলল, ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে স্যার। আমি বললাম, হতে পারে। তোমরা এক কাজ করো, মুখগুলো ভালোভাবে ঢেকে নাও, যেন কোনো অবস্থাতেই মুখ দেখা না যায়। দুজন একসাথেই বলল, ওকে স্যার। আমি বললাম, জায়গাটা ভালো করে ঘুরে দেখো, খুব সাবধান। ওরা দুজন দুদিকে এগিয়ে গেল আর আমি পেছনে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু পাইনি আর আমাদের উপর আক্রমণও হয়নি, তাই হতাশ হয়ে ফিরে আসবো তখনই মনে হলো কেউ যেন ফলো করছে। পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমার এমন আচমকা ঘুরে যাওয়ায় নীরব আয়াস কিছু বুঝতে পারছে না। ওরা আমায় কিছু বলবে তার আগেই আমি বললাম, থামো। আমার ইশারায় ওরা থেমে যায় আর আমি কিছুটা পিছে গিয়ে দেখে আসি সেখানে কেউ নেই। আমি বললাম, কেউ তো নেই। রাতুল বলল, স্যার হয়তো মনের ভুল। আমি বললাম, চুপ, কথা বলো না তোমরা, খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যাও। খেয়াল রাখবে কেউ যেন তোমাদের একজনকেও চিনতে না পারে। কথাটা বলার সাথে সাথে ওরা ওখান থেকে বেরিয়ে যায় আর আমি কিছুটা সামনে গিয়ে দেখি না কেউ নেই। তাই বেরিয়ে চলে আসতে যাব তখন চোখ পড়ে একটা খামের উপর, তাই এগিয়ে গিয়ে খামটা হাতে নেই। খুলে দেখার আগেই টের পাই এবার কেউ সত্যি সত্যি এদিকে আসছে আর তাই খামটা পকেটে পুরে আমি সোজা বেরিয়ে আসি একদম এরিয়ার বাহিরে, যেখানে আমাদের বাইকগুলো রাখা। নীরব বলল, স্যার আপনি ঠিক আছেন? আমি বললাম, বলেই পকেট থেকে খামটা বের করে আমি রাতুলকে বলি ওর ফোনের টর্চটা অন করতে। আমার কথা মতো তাই করে। খামটা ছিঁড়ে সেখানে একটা ছবি পাই, আর কিছু নেই, তবে ছবিটাই অনেক কিছু বলে দেয় আমায়। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, জট খুলতে শুরু করেছে। আমার কথা শুনে নীরব আর রাতুল ছবিটার দিকে তাকায়। রাতুল বলল, স্যার এটা এখানে কি করছে? আমি বললাম, এটা এখানে কি করছে তা তো জানি না, এবার যা করার আমরা করব। নীরব বলল, আমাদের পরবর্তী স্টেপ কি হবে স্যার? আমি বললাম,
বললাম আপাতত এখান থেকে চলো, এখানে থাকাটা রিস্ক, কি করতে হবে সেটা না হয় বাসায় গিয়ে বলবো। কথা শেষ করে আমরা চলে আসি সেখান থেকে। আমিও ওদের সাথে ওদের ফ্ল্যাটে ফিরেছি। কলিং বেল চাপতেই অগ্নি দরজা খুলে দেয়। রাত এখন 3টে বাজে। আমরা ভেতরে ঢুকে দেখি আয়াস পাশের সোফায় হেলান দিয়ে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে আমাদের জন্য কতটা টেনশন করছে। আমাদের দেখেই উঠে দাঁড়ালো। আয়াস বলল, স্যার আপনারা ঠিক আছেন? আমি বললাম, আমরা সবাই ঠিক আছি, তোমাদের খবর বলো। অগ্নি বলল, স্যার আমাদের যা করতে বলেছেন তা তো করে রেখেছি। আমি বললাম, গুড। আয়াস বলল, স্যার পরে কথা হবে, আপনারা আগে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করছি। আমরা চলে গেলাম ফ্রেশ হতে, আর ওরা দুজন কিচেনের দিকে গেল। আমরা ফ্রেশ হয়ে এসে দেখি অগ্নি এবং আয়াস খাবার নিয়ে বসে আছে। আমি বললাম, এ কি, তোমরা এখনো খাওনি দুজন? আয়াস বলল, স্যার আপনাদের ছাড়া খেতে ইচ্ছে করেনি। আমি বললাম, আচ্ছা বসে সবাই। আমি বলার পরে সবাই খেতে বসে যায়। অনলাইনে খাবার আগেই অর্ডার করে রেখেছিল ওরা দুজন। খাওয়ার মাঝখানে ওইখানের ঘটনা জানতে চায় ওরা। নীরব আর রাতুল পুরো ঘটনা খুলে বলে। খাওয়া শেষে সবাই এসে ড্রয়িং রুমে বসতে ফজরের আজান দিয়ে দেয়, আর তাই সবাই মিলে বাসায় একসঙ্গে সালাত আদায় করে নেই। ওদের দেখে বোঝা যাচ্ছে ঘুমানোর ইচ্ছে কারোই নেই, না থাকারই কথা। এই কেস সমাধান না করা পর্যন্ত কারোই শান্তি নেই। আমি বললাম, শুনো সবাই, আগামী 2 দিন আমাকে বিয়ের জন্য ব্যস্ত থাকতে হবে, তাই তোমাদের উপর চাপটা বেশি পড়বে, তবে খুব সাবধানে কাজ করবে, আর আমি যতটা পারি চেষ্টা করব। আগামী 2 দিনের মধ্যে রাফসান চৌধুরী, হাসপাতালের সেই মহিলা, রাবেয়া চৌধুরী, রেজওয়ান চৌধুরী, রহমান চৌধুরী আর ছবিতে থাকা ব্যক্তি, এদের সম্পর্কে A to Z খবর আমার চাই। যেখান থেকে পারবে বের করবে, তবুও বের করতে হবে। এই 2 দিন তোমাদের অন্য কাজে কম মন দিলেও চলবে। আর হ্যাঁ, অফিসের চিন্তা করতে হবে না, এতে চাকরি চলে গেলে যাবে। আমাদের এখন আর ওই অফিসে কাজ নেই, আসল চাল তো চলছে বাহিরে। ওদের সাথে আরো অনেক কথা বললাম, এর মধ্যে ভোরের আলো ফুটে গেছে, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এখানেই। তারপর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আজ সন্ধ্যায় বোনের গায়ে হলুদ, আর কাল বিয়ে। ইচ্ছে ছিল বিয়ের আগেই কেসটা শেষ করতে, কিন্তু পারিনি, জটলা পেকে গেছে। তাতে কি, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, এই ভেবে বাড়িতে ফিরি, আর ওরা 4 জন কাজে লেগে পড়ে।